নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের জিৎ স্যার। আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে সমস্ত ছাত্রছাত্রীরা তৃতীয় সেমিস্টারে পরীক্ষা দিয়ে চতুর্থ সেমিস্টারে উঠেছে এবং তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী যে ফোর্থ সেমিস্টারের সিলেবাস প্রকাশিত হয়েছে, সেখানে তোমাদের বাংলা মেজরের যে থার্ড পেপারটি রয়েছে সেখানে পড়তে হচ্ছে 19 শতকের বাংলা গীতি কবিতা। এই 19 শতকের বাংলা গীতি কবিতা অংশ থেকেই তোমাদের যে প্রথম গীতি কবিতাটি পড়তে হচ্ছে সেটি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত, বা যাকে আমরা যুগ সন্ধিক্ষণের কবি বলছি, সেই ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখা কবি নামক কবিতাটি। তোমরা ইতিমধ্যে প্রথম সেমিস্টারে কিন্তু মাইকেল মধুসূদন দত্তের লেখা সনেট কবিতা কবি পড়ে এসেছো। এবার তোমরা পড়বে যুগ সন্ধির কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখা কবি কবিতাটি। আজকে এই কবিতাটি তোমাদের সামনে পুরোটা পাঠ করব এবং সঙ্গে সঙ্গে তোমাদের এই কবিতাটার যে মূল নির্যাস, কবিতাটার বক্তব্যটাকেও তুলে ধরার চেষ্টা করব। যার কারণে তোমরা এই বইটি তোমরা সংগ্রহ করতে পারো, 19 শতকের গীতি কবিতা, বাংলা গীতি কবিতা 19 শতক, অরুণ কুমার মুখোপাধ্যায় লেখা। এই বইটি তোমরা যদি সংগ্রহ করো তাহলে এর মধ্যে তোমরা কিন্তু প্রত্যেকটা গীতি কবিতার আলোচনা টেক্সট সহ পেয়ে যাবে। তো আমি তোমাদের জন্য এই সাইটটা দেখতে পাবে, কবি কবিতাটার মূল যে কবিতা পাঠটা রয়েছে সেটা দিয়ে দেবো, যাতে তোমরা আমার সঙ্গে তোমরা পড়ে এটার অর্থটা বুঝতে পারো। তো চলো মূল আলোচনার দিকে শুরু করা যাক। তো কবি কবিতাটি তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ পাশে। আমি যখন পড়বো তার সঙ্গে কিন্তু তোমরা পাঠ করতে পারো আমার সাথে, এবং অন্তর্নিহিত অর্থটা এভাবেই বুঝে যাবে। কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। চিত্র করে করে তুলি তুলি, কবি সহ তাহার তুলনা কিসে তুলি। কবি প্রথম লাইনে বলছেন চিত্র করে। দেখো, দু প্রকার চিত্রকরের কথা এখানে বলা হয়েছে। এখানে কবি যমক অলংকারের প্রয়োগ করেছেন। কবি বলছেন চিত্র করে। প্রথম যে চিত্রকর সেটির মধ্যে কিন্তু কোনো গ্যাপ নেই, সেটি এক মাত্রায় লেখা। এই চিত্রকর কথার অর্থ হচ্ছে শিল্পী, যিনি ছবি আঁকেন। তাহলে সেই চিত্রকর কি করেন? চিত্র করেন, অর্থাৎ কি ছবি আঁকেন। চিত্র করে অর্থাৎ কি যিনি চিত্রশিল্পী তিনি চিত্র করেন, ছবি আঁকেন, সেটাই তার কাজ। করে তুলি দিয়ে তিনি কি কাজ করেন? তুলি অর্থাৎ কি তুলি দিয়ে তিনি তার চিত্রশিল্পকে ফুটিয়ে তোলেন। কবি সহ তাহার তুলনা কিসে তুলি। কবি প্রশ্ন করছেন একজন চিত্রশিল্পীর সাথে কবিকে কি তুলনা করা সম্ভব? কবি এই কবিতাটির মধ্যে সম্পূর্ণ যে কবিতাটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আসলে কবিকে একজন চিত্রশিল্পীর সাথে তুলনা করেছেন। কবি প্রথম স্তবকেই বলে দিয়েছেন যে যিনি চিত্রকর, যিনি তুলি নিয়ে খেলা করেন, তুলি দিয়ে নিজের চিত্রশিল্পকে ফুটিয়ে তোলেন, তার সঙ্গে কি কোনো প্রকৃত কবি, স্বভাব কবিকে তুলনা করা সম্ভব? চিত্রকর দেখে যত বাহ্য অবয়ব, তুলিতে তুলিয়া রঙ্গ লেখে সেই সব। কবি বলছেন চিত্রকর দেখে যত, যিনি চিত্রকর, যিনি চিত্রশিল্পী, সে কি দেখে? বাহ্য অবয়ব, বাইরের অবয়ব বা বাইরের গঠনটাই খালি লক্ষ্য করে। তুলিতে তুলিয়া রঙ্গ লেখে সেই সব। তুলিতে সেই রং তুলে বাহ্য অবয়বটা যা দেখতে পায় তাই দিয়ে সে আঁকাআঁকি করে। ফলে সে চিত্র বিচিত্র চিত্র অপরূপ, কিন্তু তাহে নাহি দেখি প্রকৃতির রূপ। কত সুন্দর চিত্রগুলোর চরিত্রায়ন করেছে দেখো। ফলে সে বিচিত্র চিত্র, কবি বলছেন যে সেই চিত্র তাহলে তো খুবই সুন্দর, বিচিত্র চিত্র অর্থাৎ কি খুব আলাদা ধরনের, অন্য ধরনের, অদ্ভুত, মানে কি বলা যেতে পারে, দৃষ্টিনন্দন, চোখকে দেখতে যেটা ভালো লাগে সেই চিত্রটা খুবই সুন্দর দেখতে। চিত্র অপরূপ সুন্দর সেই চিত্র, কিন্তু তাহে নাহি দেখি প্রকৃতির রূপ। কিন্তু প্রকৃত অর্থে প্রকৃতির যে গুণ সেই চিত্রটির মধ্যে কিন্তু ফুটিয়ে তোলা যায় না, কারণ চিত্রকর শুধুমাত্র বাহ্য অবয়ব দেখেন, অন্তর বা ভেতরের অবয়বটা তিনি প্রত্যক্ষ করতে পারেন না বলেই তার সৃষ্টির মধ্যে তিনি যা সৃষ্টি করেন, অর্থাৎ কি চিত্র বা ছবি, সেখানে বাহ্য অবয়বের বেশি গুণাগুণ থাকার কারণে প্রকৃতির রূপ সেটা পুরোপুরি পরিস্ফুট হয় না। চারুবিশ্ব করিদৃশ্য চিত্রকর কবি, স্বভাবের পটে লেখে স্বভাবের ছবি। কবি বলছেন চারুবিশ্ব করিদৃশ্য। চারুবিশ্ব মানে কি? চারিদিকের যে বিশ্ব পৃথিবী রয়েছে, সেই চারিদিকের পৃথিবী বিশ্বকে দৃশ্য করে, অর্থাৎ কি দেখে চিত্রকর কবি। কবি একজন কবিকে, যিনি স্বভাব কবি, তাকেও একজন চিত্রকরের সঙ্গে তুলনা করে তাকে চিত্রকর বানিয়ে দিচ্ছেন। কবি বলছেন একজন চিত্রকর যেভাবে শুধু বাহ্য অবয়বটুকু দেখে তার চিত্রকে ফুটিয়ে তোলেন, কিন্তু তাতে কোনো প্রকৃতির রূপ পাওয়া যায় না। কিন্তু যিনি কবি তিনি শুধু বাহ্য অবয়ব দেখেন না,
তিনি অভ্যন্তরটা দেখেন, পারিপার্শ্বিক চারুবিশ্ব পরিবেশটাকেও দেখে তার তুলির আকারে। তার তুলি কোনটা? লেখনীর, কবির। কবির কলম হচ্ছে তার তুলি। সেই কলমের মধ্যে দিয়ে তিনি কি করে তোলেন? চারুবিশ্ব পরিদৃশ্য চিত্রকর কবি, স্বভাবের পটে লেখে স্বভাবের ছবি। তিনি তো স্বভাব কবি। তার স্বভাবের পট বা পটচিত্র কোনটি? তার খাতা কলম। তিনি সেই খাতা কলমের মধ্যেই তার স্বভাবের ছবি, তার স্বভাব কবির কবিত্ব শক্তি দিয়ে কবিতাকে ফুটিয়ে তোলেন। কি বা দৃশ্য কি অদৃশ্য সকলই প্রকট, অলিখিত কিছু নাই কবির নিকট। কবি বলছেন কি দৃশ্য কি অদৃশ্য এমন কোনো কিছুই ভেদাভেদ নেই। একজন কবির কাছে সবকিছুই প্রকট, সবকিছু যেন সম্মুখে তার। অলিখিত কিছু নাই কবির নিকট। কবির কাছে অলিখিত, লেখা যায় না বা যেটা লেখা যেতে পারে না এমন কিছু কবির কাছে নেই। কবি সবকিছু নিয়েই লিখতে পারেন। ভাব চিন্তা প্রেম রস আদি বহুতর, সমুদায় চিত্র করে কবি চিত্রকর। কবি কবির সাথে চিত্রকরকে একাত্ম করে মিশিয়ে দিয়েছেন। কবি বলছেন ভাব চিন্তা প্রেম রস আদি বহুতর। কবি একজন যিনি স্বভাব কবি, তিনি ভাব চিন্তা প্রেম রস আদি মানে ইত্যাদি সবকিছুকে একত্রিত করে এক জায়গায় করে বহুতর আরো আরো কিছু একসাথে করে কি করেন? একজন কবি যিনি আসলেই কবি চিত্রকর তিনি কি করেন? সমুদায় এভাবেই চিত্রকে ফুটিয়ে তোলেন। কোন চিত্রকে? তার কবিতাকে, তার সুরকে, তার গানকে। কিভাবে ফুটিয়ে তোলেন? বিভিন্ন রকম ভাব চিন্তা প্রেম রস। একটা কবিতা পাঠ করলে একজন পাঠকের মনে ভাবের, প্রেমের বিভিন্ন প্রকার রসের সৃষ্টি হয়। তাহলে সেই কবিতার আসল যিনি কান্ডারি, সেই কবি তো সেই কবিতাটাকে ফুটিয়ে তুলছেন বিভিন্ন রকমের ভাব চিন্তা প্রেম রস ইত্যাদি সিঞ্চন করে, তার মধ্যে প্রয়োগ করে। এভাবেই একজন কবি চিত্রকর তার কবিতার অবয়ব গঠন করে থাকেন। পটুয়ার চিত্রক্রমে রূপান্তর হয়, কবি চিত্র কিবা চিত্র বিনাশের নয়। কবি বলছেন যিনি পটুয়া, যিনি পটচিত্র করে, তার চিত্র বা ছবি বা যিনি চিত্রকর বা যিনি চিত্রশিল্পী, তার ছবি একটা সময় কি হতে পারে? সময়ের নিয়মে, কালের নিয়মে বিনষ্ট হতে পারে। তাই বলছে পটুয়ার চিত্রক্রমে রূপান্তর হয়। যিনি পটুয়া তার চিত্র ক্রমাগত কি হচ্ছে? সময়ের নিয়মে রূপান্তরিত হচ্ছে। কালার বা রংটি তার সঙ্গে বেমানান হয়ে যাচ্ছে, ফেড হয়ে যাচ্ছে যাকে বলছে, কালের নিয়মে সেটা বিনষ্ট হচ্ছে। কিন্তু কবি চিত্র কিবা চিত্র বিনাশের নয়। কবির যে চিত্র, কবি যে চিত্র করেন, অর্থাৎ কবি যে চিত্র বলতে এখানে কি বোঝানো হয়েছে? কবি যেটা লেখেন সেটা কিন্তু কখনোই বিনাশের নয়। কালের নিয়মে কবি যে খাতাটায় লিখেছেন বা যে পাত্রে লিখেছেন সেটা হয়তো বিনষ্ট হতে পারে, কিন্তু সেই কবিতা কিন্তু চিরকাল পাঠকের হৃদয়ে, সহৃদয়া পাঠক পাঠিকার হৃদয়ে চিরকাল অমর হয়ে থেকে যায়। তাই বলছে যিনি চিত্রকর তার চিত্র বা ছবি হয়তো কালের নিয়মে বিনষ্ট হতে পারে, কিন্তু যিনি কবি চিত্রকর তার চিত্র বা তার লেখা কবিতা কিন্তু কোনোদিন বিনাশের নয়। তার সর্বদাই সর্বকাল কোথায় থেকে যায়? পাঠকের চিত্তে সবসময়ই থেকে যায়। পটুয়ায় লেখে কত হাত মুখ পদ, কবি চিত্রকর লেখে শুধুমাত্র পদ। কবি বলছেন যিনি পটুয়া, যিনি চিত্রশিল্পী, এখানে পটুয়া চিত্রশিল্পী একই। সেই বলছে যিনি পটুয়া বা চিত্রশিল্পী তিনি কত হাত মুখ পা বা পদ দিয়ে তার ছবিটিকে ভরিয়ে তোলেন, ফুটিয়ে তোলেন। একটা ফিজিক ফিগার বা যাকে বলা হচ্ছে মানব একটা দেহ, তাকে রচনা করতে গেলে হাত মুখ পা সবকিছু দিতে হচ্ছে। কিন্তু কবি বলছেন যিনি কবি চিত্রকর, যিনি কবি, তার যে চিত্র, তিনি যে ছবিটা ফুটিয়ে তোলেন সেখানে কিন্তু শুধুমাত্র পদ বা কবিতা রচনা করলেই তার হয়ে যায়, তার হাত মুখ বিশেষ প্রয়োজন হয় না। পদে পদে সেই পদে কত হাত মুখ, বিলোকনে বিয়োগীর দূর হয় দুঃখ। কবি বলছেন সেই পদে, যে পদ কবি রচনা করেছেন সেই পদটির মধ্যে পদে পদে কত পদ, সেই পদটি থেকে কত পদের পায়ের সৃষ্টি হচ্ছে, কত হাত মুখ, সেই পদের মধ্যে, সেই একটুখানি ছোট্ট পদের মধ্যে যেন হাত মুখ পা সবকিছুই রয়েছে। কবি পার্থক্য বোঝাচ্ছেন এখানে যে একজন চিত্রকর যেখানে তার ছবিকে ফুটিয়ে তোলার জন্য মানব ফিগারের মধ্যে কি করেন? পা হাত মুখের যোজনা করেন, একজন কবি কিন্তু শুধুমাত্র পদ রচনা করেই শেষ হয়ে যান, ক্ষান্ত হন। সেই পদের মধ্যেই হাত মুখের পরিচয় ধীরে ধীরে ফুটে উঠতে থাকে। বিলোকনে বিয়োগীর দূর হয় দুঃখ, এবং সেই পদ পাঠ করে যে বিয়োগী, যে বিরহ কাতুর, যে দুঃখী, তার সমস্ত দুঃখ দূর হয়ে যায়। কবির বর্ণনে দেখি ঐশ্বরীয় লীলা, ভাবনীরে স্নান করি দ্রব হয় শিলা। কবি বলছেন যিনি কবির বর্ণনা তাতে যেন এক ঈশ্বরিক লীলা দেখা যায়। কবির বর্ণনার ক্ষমতা এতটাই বেশি, এতটাই তিনি কল্পনা বিলাসী, তার কবির মধ্যে যেন ঐশ্বরিক ক্ষমতা প্রদর্শিত হয়, ঐশ্বরিক ক্ষমতা লাভ করা যায় বা অনুভব করা যায়। ভাবনীরে স্নান করি দ্রব হয় শিলা। ভাবের গভীরতা সেই কবিতার মধ্যে এতটাই
নীর অর্থাৎ হচ্ছে জল, সেই ভাবের জলের মধ্যে দ্রব হয়ে ডুব দিয়ে যেন শিলা পর্যন্ত দ্রবীভূত হয়ে যেতে পারে, এত সেই ভাব কল্পনার শক্তি। কবির কল্পনা শক্তি এত দূর যেখানে শিলা পর্যন্ত দ্রবীভূত হয়ে যাচ্ছে কল্পনার আড়ালে। তুল্য রূপে দৃষ্ট হয় ধন আর বন, ভাব রসে মুগ্ধ করে ভাবুকের মন। তুল্য রূপে দৃষ্ট হয়, তুল্য মানে কি তুলনা স্বরূপ, দৃষ্ট হয় ভাবুকের মন। যিনি ভাবুক, যিনি ভাবুক পাঠিকা, যার মধ্যে ভাবের বলা যেতে পারে সঠিক পর্যায়টা রয়েছে, যে সঠিক রসটাকে আহরণ করতে পারে, প্রকৃত ভাবটাকে বুঝতে পারে কবিতার, সেই তো ভাবুক পাঠক। কবি বলছেন তুল্য রূপে দৃষ্ট হয় ধন আর বন, সেই ভাবুক পাঠকের কাছে তুল্য রূপে তুলনার মতো করে দৃষ্ট হয় ধন এবং বন, তার কাছে যেন সবই সমান। কবিতার কল্পনা শক্তি এতটাই। ভাব রসে মুগ্ধ করে ভাবুকের মন, ভাব রসের দ্বারা যিনি ভাবুক পাঠক তার মনকে মুগ্ধ করে তোলে। রসিক জনের আর নাহি থাকে ক্ষুধা, প্রতি পদে বর্ণে বর্ণে কর্ণে যায় সুধা। কবি বলছেন যিনি রসিক ব্যক্তি, যে রসিক পাঠক, সেই রসিক জনের আর কোনো ক্ষুধা থাকে না, আর কোনো তৃষ্ণার অভাব থাকে না। সে কবিতা পাঠ করলে যেন পরিতৃপ্ত হয়, এমন কিছু থাকে না কবিতা পাঠ করলে আরো জানার ইচ্ছা, যেমন ছোট গল্পে থাকে শেষ হইয়াও হইল না শেষ, কিন্তু কবিতার মধ্যে কিন্তু একটা ইতি থাকে, উপসংহার থাকে। তাই বলছে রসিক জনের আর নাহি থাকে ক্ষুধা, প্রতি পদে বর্ণে বর্ণে কর্ণে যায় সুধা। কবি বলছে যেন কবিতা পাঠ করলে সেই রসিক জনের সম্পূর্ণ রসনা পরিতৃপ্ত হয়, এবং প্রতি পদে পাঠ করতে করতে যেন কর্ণে অর্থাৎ কানে সুধা বা অমৃত বর্ষণ হয়। জগতের মনোহর ধন্য ভাই কবি, ইচ্ছা হয় হৃদি পটে লিখি তোর ছবি। কবি বলছেন শেষে গিয়ে যে জগতের মনোহর, তুমি তো জগতের মনোহরণকারী, ধন্য ভাই কবি, কবিকে তিনি ধন্য ধন্য করছেন, কুর্নিশ জানাচ্ছেন। ইচ্ছা হয় হৃদিপটে লিখি তোর ছবি। কবি শেষে গিয়ে বলছেন আমার যেন মনে হয় আমি যদি সেই চিত্রকরের ক্ষমতা সম্পন্ন হতাম, আমার হৃদিপটে, আমার হৃদয়ের ক্যানভাসে আমি কাকে আঁকতাম, সেই কবির ছবিই আঁকতাম। আসলে কবি এখানে কিন্তু দুজনের মধ্যে, একজন চিত্রকর এবং কবির মধ্যে তুলনা করলেও চিত্রকরকে কিন্তু কোনো মতেই তিনি ছোট করে দেখাননি। তিনি শেষে গিয়ে বলেছেন তার গুণ যেন যদি তার মধ্যেও আসত, অর্থাৎ কবির মধ্যেও সন্নিহিত হতো একজন চিত্রকরের গুণ, তবে তিনি একজন কবিকে তার চিত্রপটে বা হৃদয়ের পটে স্থান দিয়ে অঙ্কন করে তুলতেন। কবি চিত্রকরের সঙ্গে কবিকে তুলনা করলেও যেন দুজনকে একসাথে মিশিয়ে দিয়েছেন। দুই পেশাকে, দুজন বলা যেতে পারে স্বভাব যার শিল্প, দুই শিল্পীকে, একজন কবি শিল্পী, একজন চিত্রশিল্পী, দুই শিল্পীকে একাত্ম করে দিয়েছেন। তাই জন্য শেষ বাক্যে গিয়ে তিনি বলছেন ইচ্ছা হয় হৃদিপটে লিখি তোর ছবি, ছবিটাকে লেখার কথা বলছেন। দুর্দান্ত একটা উপমা প্রয়োগ করেছেন তিনি। তাহলে কেমন লাগলো আজকের এই কবি কবিতাটার আলোচনা, অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। যদি এর পরের কবিতাগুলো আলোচনা চাও তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করে তোমাদের কমেন্ট এবং তোমাদের মূল্যবান মতামতটা জানাতে ভুলবে না এর পরবর্তী কবিতাগুলো আলোচনার জন্য। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।